বঙ্গোপসাগর বঙ্গদেশের উপসাগর বা বাংলাদেশের উপসাগর। তবে বঙ্গদেশের উপসাগর বলাই স্নেহ, কেননা এর সাথে কলকাতা বা পশ্চিম বাংলারও সংযোগ রয়েছে। তাছাড়া দেশভাগের আগে উভয় বাংলা তো একসাথেই ছিল, কিন্তু জটিলতাটা শুরু হয় অন্য জায়গায়। বঙ্গোপসাগরের সাথে তো আরো অনেক দেশ বা অঞ্চলের সংযুক্তি রয়েছে, যেমন মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। আরও রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ফলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, বঙ্গোপসাগরের নাম তাহলে মায়ানমার উপসাগর, ভারত উপসাগর কিংবা শ্রীলঙ্কা উপসাগর ইত্যাদি হলো না কেন? আজ আমি আপনাদের জন্য বঙ্গোপসাগরের নামকরণের ইতিহাস নিয়ে এসেছি। বঙ্গোপসাগরের নামকরণের পেছনে অবশ্যই কোনো না কোনো ঐতিহাসিক কারণ রয়েছে। তবে সেই কারণটা কি তা সুনির্দিষ্টভাবে কোনো ইতিহাসের পাতায় পাওয়া যায় না। তবু বঙ্গোপসাগরের নামকরণের পেছনে আমরা তিনটি অনুমান ধরে নিতে পারি। প্রথমত প্রাচীন বঙ্গ অঞ্চলের নাম অনুসারে বঙ্গোপসাগরের নামকরণ করা হয়েছে। দ্বিতীয়ত, ভারতের প্রাচীন গ্রন্থগুলোতে বঙ্গোপসাগরের নাম উল্লেখ থাকায় এমন নামকরণ করা হয়েছে। তৃতীয়ত, প্রাচীন বঙ্গ অঞ্চলের মানুষের এমন কোনো বীরত্ব গাথা ছিল যার কারণে তাদের সম্মানার্থে বা প্রভাবে বঙ্গোপসাগরের নামকরণ বঙ্গোপসাগর করা হয়েছে। এখন আমরা এই তিনটি পূর্বানুমান যাচাই বাছাই করে দেখব। প্রথমে যে অনুমানটি আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে বঙ্গ অঞ্চলের নাম অনুসারে বঙ্গোপসাগরের নামকরণ করা হয়েছে। সাধারণভাবে এই অনুমানটি অধিকাংশ মানুষ সঠিক বলে মনে করেন, কেননা বঙ্গ যোগ উপসাগর নামটি বঙ্গ থেকে এসেছে। এটা ধরে নেয়াই সবচেয়ে সহজ ও স্বাভাবিক। কিন্তু এই অনুমানের ব্যাপারে খানিকটা আপত্তি আমরা শুরুতেই তুলে ধরেছি। এখন আমরা আরেকটু মন দিয়ে অনুসন্ধান করে দেখব।
বাংলাদেশ বা প্রাচীন বাংলাদেশের সাথে বঙ্গোপসাগরের যতটুকু সীমানা জড়িত রয়েছে তার চেয়ে অনেক বেশি সীমানা জড়িত রয়েছে মায়ানমার, ভারত কিংবা থাইল্যান্ডের সাথে। তাহলে এসব দেশ বা অঞ্চল বিশেষের নাম অনুসারেও তো বঙ্গোপসাগরের নামকরণ হতে পারত। প্রাচীনকাল থেকে অত্র অঞ্চলের পরিচয় ভারত হিসেবে অধিক বেশি প্রতিষ্ঠিত ছিল, কেননা ভারত দ্বারা অধিক বিস্তৃত অঞ্চল ও সভ্যতা নির্দিষ্ট করা যায়। ফলে বঙ্গ উপসাগর নামকরণ থেকে ভারত উপসাগর নামকরণ করা কি অধিক যুক্তিপূর্ণ নয়? এমন কিছু আপত্তির কাছে আমাদের প্রথম অনুমান সন্দেহপূর্ণ হয়ে পড়ে। আমাদের তৃতীয় অনুমান ছিল ভারতীয় প্রাচীন গ্রন্থগুলোতে বঙ্গোপসাগর শব্দটির উল্লেখ থাকা। এই অনুমানটি প্রথম অনুমানের চেয়ে অধিক শক্তিশালী। আমাদের তৃতীয় অনুমানটি ছিল ভারতীয় প্রাচীন গ্রন্থগুলোতে বঙ্গোপসাগর শব্দটির উল্লেখ থাকা। এই অনুমানটি প্রথম অনুমানের চেয়ে অধিক বেশি শক্তিশালী, কেননা প্রাচীন ভারতীয় শাস্ত্রে সংস্কৃত শব্দ বঙ্গোপসাগর, বঙ্গোসাগর, পূর্ব পরতি প্রভৃতি শব্দের উল্লেখ রয়েছে, কিন্তু প্রাচীনকালে বঙ্গ অঞ্চল ব্যতীত ভারতের অন্যান্য এলাকায় বঙ্গোপসাগরকে মহোদধি ডাকা হতো। প্রাচীন হিন্দু শাস্ত্রেও মহোদধি শব্দের উল্লেখ রয়েছে, যার আক্ষরিক অর্থ বিরাট জলাধার। পাশাপাশি প্রাচীন মানচিত্রগুলোতে বঙ্গোপসাগরের নাম সাইনাস গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস উল্লেখ করা হয়েছে, যার অর্থ গঙ্গা উপসাগর। গঙ্গা গঙ্গা হিন্দু ধর্মের একজন প্রভাবশালী দেবীর নাম। পবিত্র মহাভারতে গঙ্গা দেবীর নাম উল্লেখিত রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে প্রাচীন গ্রন্থ থেকে বঙ্গোপসাগর নামকরণ করা হয়েছে এমন অনুমানও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, কেননা প্রাচীন ভারতীয় গ্রন্থ অনুসারে বঙ্গোপসাগরের নাম মহোদধি বা গঙ্গা উপসাগরও হতে পারে। এছাড়া প্রাচীন গ্রন্থগুলোতে বঙ্গোপসাগর শব্দটি উল্লেখ থাকলেও এই শব্দের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত নেই। আমাদের তৃতীয় অনুমান ছিল, আমাদের তৃতীয় যে অনুমানটি ছিল সেটা হলো
প্রাচীনকালে বঙ্গ অঞ্চলের মানুষের এমন কোনো বীরত্ব গাথা ছিল যার কারণে তাদের সম্মানার্থে বা প্রভাবে বঙ্গোপসাগরের নামকরণ বঙ্গোপসাগর করা হয়েছে। অনেক ঐতিহাসিক এই অনুমানকে সবচেয়ে শক্তিশালী হিসেবে উপস্থাপন করেছে। তাদের মতে সেই বীরত্বগাথা হচ্ছে বঙ্গ এলাকায় অত্যন্ত সাহসী ও যোগ্যতা সম্পন্ন নাবিকদের জন্ম হওয়া। প্রাচীন কাল থেকে এখানে বহু আন্তর্জাতিক নাবিকের জন্ম হয়েছে। এখানকার নাবিকরা শুধু বঙ্গোপসাগর নয়, বরং সারা বিশ্বে নিজেদের প্রভাব বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিল। এই অনুমানের সপক্ষে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক শ্রী অন্নদা শঙ্কর রায় সাপ্তাহিক দেশ পত্রিকায় একটি প্রবন্ধে লিখেছিলেন, বাংলাদেশ কেবলমাত্র নদীমাতৃক নয়, সমুদ্র তীরবর্তী দেশ। বঙ্গোপসাগরের নাম যে দেশের নাম অনুসারে হয়েছে সেই দেশ একদা সমুদ্র যাত্রায় অগ্রণী ছিল। ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর এসব নাম অকারণে রাখা হয়নি। যারা রেখেছিলেন তারা পৃথিবীর নাবিক সম্প্রদায়।
তাদের মধ্যে বাঙালি গণ্যমান্য ছিল। সেসব নাবিকদের বংশধর এখন লস্কর নামে পরিচিত। বিশ্বের সব দেশে এদেরকে চেনে, এদেরও সব দেশ চেনা। কিন্তু এদের নিজেদের কোনো জাহাজ নেই, পরের জাহাজেই এদের জীবন কেটে যায়। এদের দুঃখের কাহিনী আমার জানা। একদা এদের কারো কারো প্রাণহানি বা অঙ্গহানির ক্ষতিপূরণ দেয়া ছিল আমাদের বিচার্য বিষয়। এদের সবাই পূর্ব বাংলার লোক, সাধারণত চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট জেলার। অন্নদা শঙ্করের এই লেখায় দেখা যাচ্ছে বঙ্গদেশের নামকরণ এখানকার দুঃসাহসী অথচ নিঃস্ব একদল নাবিকের হাত ধরে এসেছে। তাদের নিজেদের কোনো জাহাজ ছিল না, স্বভাবতই তারা অনেক ধন সম্পদের মালিকও ছিলেন, কিন্তু তারা ছিলেন অত্যন্ত গুণবান।
আরও লক্ষণীয় যে অন্নদা শঙ্কর এসব নাবিকের আবাসস্থল নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন: চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট জেলা। অর্থাৎ তাদের নিবাস ছিল বর্তমান বাংলাদেশে। সময়ের পরিবর্তনে হয়তো এই অবস্থার কিছুটা পরিবর্তন ঘটেছে। সিলেট জেলার সাথে এখন সাগরের সংযোগ নেই, কিন্তু বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অসংখ্য মানুষ এখনো পেশাগতভাবে সামুদ্রিক জেলে। তারা প্রাচীন কালের মতোই মাছ ধরতে সমুদ্রে গমন করে। এদের নিজেদের কোনো জাহাজ বা ট্রলার ছিল না। মহাজনের ট্রলার নিয়ে জীবন বাজি রেখে বেরিয়ে পড়ে সমুদ্র পাড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঝে মাঝেই আমরা তাদের নিহত হওয়ার খবর পেয়ে থাকি। সমুদ্র উপকূলীয় অঞ্চলের এমন অনেক পরিবার রয়েছে যাদের পুরুষেরা সমুদ্রে গিয়ে আর ফিরে আসেনি, ফেরত আসেনি তাদের লাশও। যাই হোক, আমাদের আলোচিত সেসব প্রাচীন লস্করগণ শুধুমাত্র বঙ্গোপসাগরে সীমাবদ্ধ থাকতেন। যোগ্যতা বলে বিভিন্ন সাগর মহাসাগরে জাহাজ পরিচালনা করে বেড়াতেন। বিশেষ করে আরব জাহাজ চালক হিসেবে বঙ্গ সন্তানদের সাথে নিতেন। তাদের যোগ্যতা সম্পর্কে অন্নদা শঙ্কর তার আরেকটি প্রবন্ধে লিখেছেন: এই একটি ক্ষেত্র যেখানে বাঙালি নাবিকরা ও বণিকরা অল্প দিনের মধ্যেই গ্রিকদের মতো কুশলী হতে পারে, যে যার সক্রিয় বৈশিষ্ট্যে বড় হয়। বাংলাদেশের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করল, অন্যান্য বৈশিষ্ট্যের কথা সকলেই জানে। এখন অন্নদা শঙ্করের দাবির প্রেক্ষিতে একটি প্রশ্ন চলে আসে: সেসব নাভি বা লস্করদের যদি জাহাজ না থাকে, তাহলে তারা কাদের জাহাজ পরিচালনা করত? তাছাড়া সেসব বাণিজ্যিক জাহাজ কাদের ছিল? এইসব প্রশ্ন অনুসন্ধানে আমরা দেখতে পাবো যে প্রাচীনকালে অত্র অঞ্চলে আরব বণিকদের আগমন ঘটেছিল। তারা বঙ্গদেশের নাবিকদের সাথে নিতেন, প্রশিক্ষণ দিতেন। বিভিন্ন সময়ে এসব আরব বণিকগণ চীন হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতে আসতেন। এই সম্পর্কে ঐতিহাসিক এলফিনস্টোন তার দ্য হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন: সর্বাগ্রে অনাবাদী ও কর্কশ মরুভূমির আরব উপদ্বীপ ও ভূমণ্ডলের লোকেরা পৃথিবীর যেদিকে মাটি, সোনা, পানি, মুক্তা, অরণ্য ও সুগন্ধি বৃক্ষরাজি পাওয়া যেত, সেদিকে ছুটে বেড়াতেন। একদিকে মিশর, সিরিয়া ও ইরাক, অপরদিকে ভারতের দক্ষিণাঞ্চল, বর্তমান বাংলাদেশ। এশিয়া ও আফ্রিকা নামের দুটি মহাদেশের উর্বর ও বিস্তৃত ভাগে আরবগণ তাদের গুরুত্বপূর্ণ সম্পদ অনুসন্ধান করে বাণিজ্য করতেন। জীবন ধারণের জন্য অন্য কোনো উপায় না থাকায় অবস্থাগত কারণে বাধ্য হয়ে আরবগণ অস্তিত্ব রক্ষার জন্য কঠিন সংগ্রাম করে থাকতেন এবং ব্যবসা বাণিজ্য ও মেষ পালনের মাধ্যমে জীবিকা অবলম্বন করত। প্রকৃতপক্ষে তারা পৃথিবীর মতোই প্রাচীন ব্যবসায়ী। পশ্চিম, দক্ষিণ এবং পূর্বে সমুদ্রের ধারা পরিবিস্তৃত থাকায় তারা নৌচালনায় অভ্যস্ত ছিল এবং সমুদ্রগামী নৌযানের সাহায্যে অতল স্পর্শ সমুদ্র যাত্রা করিত। প্রকৃতপক্ষে আরবকে জাহাজের পরিচালক, নাবিক ও ব্যবসা বাণিজ্যে জড়িত ব্যক্তিদের দ্বারা পূর্ণ একটি দেশ হিসাবে গণ্য করা হতো। ভারত এবং নিকটবর্তী এশিয়ার সাথে তাদের বাণিজ্য চলাচলের প্রধান রাস্তা ছিল
সম্ভবত আরব সাগরের মধ্য দিয়ে। তারা ভারতের উপকূলবর্তী প্রতিটি শহর ও ভারতীয় দ্বীপসমূহ স্পর্শ করে অনুসন্ধান করত। তাদের নৌযান সমূহ প্রায় বঙ্গোপসাগর ও বঙ্গদেশে ব্রহ্মপুত্র নদী হয়ে আসামের অভ্যন্তর ভাগে পৌঁছে যেত। এভাবে তারা বঙ্গদেশ বা বর্তমান বাংলাদেশে আগমন করত। প্রাচীনকাল থেকেই চট্টগ্রামে সমুদ্র বন্দর ছিল। সেখানে আরব বণিকগণ আসতেন তাদের জাহাজে কাজ করার সুবাদে। এখানে অসংখ্য সাহসী নাবিক তৈরি হয়েছিল। খুব কম সময়ে তারা অত্যন্ত দূরদর্শী ও যোগ্যতা সম্পন্ন নাবিকে পরিণত হতে পারতেন। বিদায় আরবগণ সহসাই তাদের সাথে নিতেন, আর তাদের কারণে বঙ্গোপসাগরের নাম বঙ্গোপসাগর হয়ে যেতে লাগলো। এই নাম তৎকালীন নাবিকদেরই দেয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে সর্বশেষ খবরটি আপনি শুনতে পারেন।